অধ্যায় 12 সেপ্টেম্বর। প্রস্তাবিত ঐক্যফ্রন্টকে দুর্বল উপদেষ্টা কমিটিতে পরিণত করার ক্ষেত্রে সর্বাধিক কার্যকর ভূমিকা ছিল খন্দকার মোশতাকের। আওয়ামী লীগের নিরঙ্কুশ অধিকারকে জলাঞ্জলি দিয়ে বহুদলীয় কমিটি গঠন করার ফলে আওয়ামী লীগের যে অংশ ক্ষুব্ধ হয় তাদেরকে তাজউদ্দিনের বিরুদ্ধে পরিচালিত করার ক্ষেত্রেও মোশতাক সক্রিয় ছিলেন। অথচ নিজের নিউ ইয়র্ক যাওয়া যাতে সম্ভব হয় এজন্য সংশ্লিষ্ট বৈদেশিক মহলের জন্য তার বাহ্যিক ভূমিকা ছিল অন্যরকম। জাতীয় উপদেষ্টা কমিটি গঠিত হওয়ার 5 দিন আগে যখন এ বিষয়ে ঊর্ধ্বতন প্রবাসী নেতৃত্ব গোপনীয়তা বজায়ের চেষ্টা করছিলেন, এমনকি ভারতীয় পত্রপত্রিকাও দৃশ্যত যখন এ বিষয়ের কোনো হদিশ পায়নি, তখন পররাষ্ট্রমন্ত্রী নিজেই লন্ডনের গার্ডিয়ান পত্রিকার সংবাদদাতার কাছে ঘোষণা করেন যে শীঘ্রই ঐক্যবদ্ধ মুক্তি ফ্রন্ট গঠিত হতে চলেছে এবং এর ফলে মুক্তিযুদ্ধের পক্ষে রাশিয়ার সমর্থন লাভ সম্ভব হতে পারে। 5 সেপ্টেম্বরে পররাষ্ট্র সচিব মাহবুব আলম চাষীকে তিনি দিল্লি পাঠান মুখ্যত তার প্রত্যাশিত বিদেশ ভ্রমণ সম্পর্কে ভারতের সহায়তা লাভের উদ্দেশ্যে। পরবর্তীকালে প্রকাশিত এক তথ্য অনুসারে যেদিন গার্ডিয়ান পত্রিকায় রাশিয়ার সমর্থনের সম্ভাবনা সম্পর্কে মোশতাকের আশাবাদ প্রকাশিত হয়, ঠিক সেদিনই অর্থাৎ 4 সেপ্টেম্বর ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড প্রেসিডেন্ট ইয়াহিয়াকে প্রস্তাব করেন কলকাতায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রীকে তারা জানিয়ে রাখতে চান যে ইয়াহিয়া মোশতাকের সঙ্গে গোপনে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। ফারল্যান্ডের এই প্রস্তাবে ইয়াহিয়া রাজি হন। কিসিঞ্জারের স্মৃতিকথা প্রকাশের আগে অবধি এই ঘটনার কথা অবিদিত থাকলেও এই ধরনের কর্মকাণ্ড যে ভেতরে ভেতরে চলছিল তা সেই সময়ের আরও একটি সূত্র থেকে প্রকাশ পায়। 1960 সালে কঙ্গোয় পাশ্চাত্য রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ পর্যবেক্ষক বাহিনীর আবরণকে যেভাবে ব্যবহার করেছিল, 1971 সালের জুলাই আগস্টে অধিকৃত এলাকায় জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কর্মসূচি অনেকটা তেমনইভাবে ব্যবহার করতে এবং সেই উদ্দেশ্যে ইউএসএআইডি-কে উত্তরোত্তর মুখ্য ভূমিকা গ্রহণ করতে দেখা যায়। কাজেই আগস্টের শেষ দিকে এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের যথোচিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। 5 সেপ্টেম্বরের বেতার ভাষণে তাজউদ্দিন স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করে বলেন, বাংলাদেশের মানুষের জন্য বিশ্বের বিভিন্ন দেশ যে সাহায্য দিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তা দখলকৃত এলাকায় বিলি করার ব্যবস্থা সঙ্গত মনে করছে জাতিসংঘ। বিগত ঘূর্ণিঝড়ের পরে রিলিফের জন্য যেসব হেলিকপ্টার, জলযান ও অন্যান্য যানবাহন এসেছিল, বাংলাদেশের মানুষের বিরুদ্ধেই পাকিস্তান সরকার নির্বিকার চিত্তে সেসব ব্যবহার করছে। দুর্গত মানুষের জন্য নির্দিষ্ট বহু সামগ্রী দখলদার সৈন্যদের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে। জাতিসংঘের সেবা দলে এখন একদল যোগাযোগ বিশেষজ্ঞ এসেছেন উন্নত ধরনের যন্ত্রপাতি নিয়ে। এতে পাকিস্তান সৈন্যবাহিনীর রণকৌশলের সাহায্য হবে, তাতে সন্দেহ নেই। এই অবস্থায় ত্রাণ কার্যের মানবতাবাদী উদ্দেশ্য বিপর্যস্ত হবার ঘোরতর আশঙ্কা রয়েছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যদি পৃথিবীর এই অংশে বিশ্ব প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে তাকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ত্রাণ কার্যের নামে নিষ্ঠুর প্রহসন অনুষ্ঠিত না হয়। এই বেতার ভাষণের প্রায় সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি জন আরউইন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভ্যান হোলেন এবং ইউএসএআইডি এর মরিস উইলিয়ামস ভারতের রাষ্ট্রদূত এল.কে. ঝাড়ের কাছে বাংলাদেশের অধিকৃত এলাকায় ত্রাণ সহায়তার কাজে নিযুক্ত অফিসারদের নিরাপত্তা বিধানের অনুরোধ করেন। উত্তরে ঝা বলেন, যেহেতু ওই এলাকার ওপর ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই, সেহেতু ত্রাণ কার্যে নিযুক্ত লোকজনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সরাসরি আলাপ করা।
জন অ্যারোইন তখন জানান, কলকাতায় যুক্তরাষ্ট্রের কনসুলেট সদস্যরা ইতিমধ্যেই বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করেছেন এবং তারা বাংলাদেশ প্রতিনিধি ও পাকিস্তানি কর্তৃপক্ষের মধ্যে আলাপ আলোচনার সম্ভাবনা অন্বেষণ করে দেখছেন। 15 সেপ্টেম্বর ভারতের যুগ্ম সচিব একে রায় রাষ্ট্রদূত ঝাঁর এই রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে জানান, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা বাংলাদেশ পরিষদ সদস্যদের একাংশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরকে অখণ্ড পাকিস্তানের অধীনে একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে উৎসাহিত করে চলছেন বলে তার কাছেও সংবাদ রয়েছে। 20 সেপ্টেম্বরে বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট একে রায়কে জানান, তার জানামতে দুজন জাতীয় পরিষদ সদস্য মার্কিন কনসুলেট জেনারেলের অফিসারদের সঙ্গে দেখা করেছেন। দুদিন আগে অর্থাৎ 18 সেপ্টেম্বরে বাংলাদেশ পররাষ্ট্র সচিব মাহবুব আলম চাষীকে প্রেরিত এক সংক্ষিপ্ত নোটে রায় জানান, কলকাতায় মার্কিন কনসুলেট জেনারেলের অফিস অধিকৃত এলাকায় আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছেন বলে ভারত সরকার অবগত হয়েছেন এবং তাদের মতে এ সংক্রান্ত তথ্যাদির বিনিময় সম্ভব হলে ভারত ও বাংলাদেশ কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকা ফলপ্রসূ হতো। 22 সেপ্টেম্বরে লিখিত সংক্ষিপ্ততর জবাবে চাষী জানান, কোনো ব্যাপারেই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কখনো যোগাযোগ হয়নি। এই উত্তর পাঠাবার আগে বাংলাদেশ পররাষ্ট্র দফতরের মন্ত্রী, সচিব বা অন্য কেউই অন্তত প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে কোনো পরামর্শ চাননি। এমনকি এহেন নাজুক বিষয়ে আশ্রয়দাতা সরকারের সঙ্গে নোট বিনিময় চলছে তার উল্লেখ পর্যন্ত করেননি। মাহবুব আলমের এই প্রাঞ্জল অস্বীকৃতি ভারতের কেবল সন্দেহ বৃদ্ধিতেই সহায়ক হয়। ফলে তাদের গতিবিধি, যোগাযোগ ইত্যাদি ভারতীয় পর্যবেক্ষণের অধীন হয় এবং অচিরেই প্রতিষ্ঠিত হয় খন্দকার মোস্তাক, মাহবুব আলম এবং তার আরও 3-4 জন সহযোগী মার্কিন প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিয়মিত সংযোগ রক্ষা করে চলেছেন। খন্দকার মোস্তাকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার শক্তি সামর্থ্যের আন্তর্জাতিক প্রেরণা, বিঘোষিত স্বাধীনতার প্রতি তার আনুগত্যের মান প্রভৃতি বিষয়ে অজ্ঞাত ছিল না, কিন্তু কোন বিশেষ রাজনৈতিক পরিকল্পনা অথবা কোন নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের জন্য তার এই আমেরিকা যাওয়ার ব্যগ্রতা তা প্রথম দিকে অস্পষ্ট ছিল। কেননা আমেরিকায় পৌঁছে তিনি যদি পাকিস্তানের পক্ষে তার আনুগত্য পরিবর্তন করতেন, তবে কিছু সময়ের জন্য আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলির মনোযোগ আকর্ষণ করলেও অচিরেই তিনি যে ক্ষমতাহীন ব্যক্তি হিসেবে পরিত্যক্ত হতেন তা উপলব্ধি করার বুদ্ধিমত্তা তার ছিল। এমনকি আমেরিকা পৌঁছানোর পর অবিভক্ত পাকিস্তানের অধীনে স্বায়ত্তশাসনের কোনো আপোষ ফর্মুলা নিয়ে তিনি যদি কোনো নতুন ফ্রন্টও খুলতেন, তবু স্বাধীনতা আন্দোলনের যে তাতে সমূহ ক্ষতি হতো এমন নয়। অবশ্য সর্বজন গ্রাহ্য কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা বিরাট ভাবাবেগ সঞ্চারী নতুন কোনো ইস্যুকে এই আপোষ প্রস্তাবের সমর্থনে হাজির করা হলে তার ফলাফল কি দাঁড়াতো বলা মুশকিল ছিল। এই শেষোক্ত আশঙ্কা থেকে সেপ্টেম্বরে খন্দকার মোস্তাক যখন আওয়ামী লীগের কোনো কোনো মহলে হয় স্বাধীনতা নয় শেখ মুজিবের মুক্তি, কিন্তু দুটোই একসঙ্গে অর্জন করা সম্ভব নয় বলে প্রচারণা শুরু করেন, তখন তার আমেরিকা সফরের একটা নতুন অর্থ খুঁজে পাওয়া সম্ভব হয়। ভারতে আসার পর থেকে জুলাই এবং সম্ভবত আগস্ট অবধি কোনো সময়ই স্বাধীনতার বিকল্প হিসেবে শেখ মুজিবের মুক্তির প্রস্তাব খন্দকার মোস্তাক বা অন্য কারো কাছ থেকে পাওয়া যায়নি। আগস্ট সেপ্টেম্বরে মার্কিন প্রতিনিধিদের সাথে গোপন যোগাযোগের সময়ে মোস্তাক স্বাধীনতা অথবা শেখ মুজিব এই নতুন প্রচারে অবতীর্ণ হওয়ায় তার প্রস্তাবিত আমেরিকা সফর এক নিগূঢ় সম্ভাবনায় তাৎপর্যময় হয়ে ওঠে। প্রায় 4 সপ্তাহ মুলতবি থাকার পর 7 সেপ্টেম্বর লয়ালপুরে এক গোপন সামরিক আদালতে শেখ মুজিবের বিচার পুনরায় শুরু হয়।
ইতিপূর্বে এই তথাকথিত বিচার শুরু হওয়ার আগে 5ই আগস্টে ইয়াহিয়া নিজে শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহিতার জন্য শাস্তি প্রদানের অঙ্গীকার করায় এই বিচারের রায় পূর্ব নির্ধারিত বিষয় হিসেবেই পরিগণিত হয় এবং শেখ মুজিবের প্রাণ রক্ষা নিয়ে সারা বিশ্বে উদ্বেগের সঞ্চার ঘটে। আওয়ামী লীগের সকল স্তরে এই প্রশ্ন ছিল নিদারুণ উৎকণ্ঠা ও ভাবাবেগের ইস্যু। কাজেই স্বাধীনতা না বঙ্গবন্ধুর প্রাণ রক্ষা এই সচতুর প্রচারণার মাধ্যমে স্বাধীনতার প্রতি আওয়ামী লীগের সমর্থনকে নতুন দ্বিধাদ্বন্দ্বের মুখে হাজির করে স্বায়ত্তশাসন ভিত্তিক আপোষ ফর্মুলাকে শেখ মুজিবের মুক্তির সঙ্গে জড়িত করে স্বাধীনতার বিরুদ্ধে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে যদি মার্কিন কর্তৃপক্ষ মোস্তাককে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে থাকে তবে বিস্মিত হওয়ার কিছু ছিল না। তাজউদ্দিন নিজেও আগস্টের প্রথমার্ধে, বিশেষত 10ই আগস্টে জাতিসংঘের মহাসচিব হানোটের উৎকণ্ঠিত বিবৃতির পর শেখ মুজিবের জীবনের নিরাপত্তা নিয়ে সবিশেষ উদ্বিগ্ন হয়ে ওঠেন। কিন্তু প্রকৃত ক্ষেত্রে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরের পর থেকে মার্কিন সরকার পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার জন্য যেভাবে ব্যস্ত হয়ে পড়েন এবং সমগ্র ঘটনাধারা নিয়ন্ত্রণে যেভাবে তাদের ভূমিকার সম্প্রসারণ ঘটতে থাকে তার পরোক্ষ ফলস্বরূপ পাকিস্তানদের সম্ভাব্য প্রতিহিংসা হত্যার আশঙ্কা হ্রাস পায়। শেখ মুজিবের জীবনের নিরাপত্তা উন্নত করার উপযোগী একটি কার্যকর নীতি অন্বেষণকালে আমরা লক্ষ্য করি এই প্রশ্নে জনমত জোরদারের প্রচেষ্টার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের তৎপরতা বৃদ্ধি অধিকতর কার্যকর পন্থা। কেননা মুক্তিযুদ্ধের তীব্রতা বৃদ্ধির ফলে প্রবাসী নেতৃত্বের বিরুদ্ধেই প্রতিপক্ষের আক্রোশ কেন্দ্রীভূত হওয়া স্বাভাবিক। অন্তত আমেরিকানদের চোখে শেখ মুজিবের ক্রমশ অধিকতর মধ্যপন্থী হিসেবে পরিগণিত হয়ে উঠতে পারেন। এমনকি কোনো এক পর্যায়ে উদ্ভূত সংকট নিরসনে তাকে আমেরিকায় একটি যোগসূত্র হিসেবে বিবেচনা করতে আগ্রহান্বিত হতে পারে। শেখ মুজিবের জীবনের নিরাপত্তা বৃদ্ধির নামে মুক্তিযুদ্ধের বিপক্ষে মোস্তাকের যুক্তি কার্যত সম্পূর্ণ বিপরীত ফল উৎপাদন করতে পারে বলে আমাদের আশঙ্কা জন্মে। খন্দকার মোস্তাক ছাড়াও বিপদের আশঙ্কা ওই সময় দেখা দেয় আরও কয়েকটি দিক থেকে। সেপ্টেম্বরে একদিকে তাজউদ্দিন যেমন মুক্তি সংগ্রামের মূল রণনৈতিক উপাদানগুলি একত্রিত করার দুরূহ কাজে তথা বাংলাদেশের অনুকূলে ভারত সোভিয়েত সমঝোতার সম্প্রসারণ, দখলদার সৈনিকদের রণক্লান্ত করে তোলার জন্য অনিয়মিত যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং চূড়ান্ত পর্বে ভারত বাংলাদেশ মিলিত অভিযান সম্ভব করে তোলার কাজে ব্যস্ত। তখন এই প্রচেষ্টাকে দলের ভেতর থেকে উপর্যস্ত করার মতো প্রচণ্ডতা নিয়ে আওয়ামী লীগের সকল উপদলীয় তৎপরতা যেন এক অদৃশ্য শক্তির প্রভাবেই একের পর এক আত্মপ্রকাশ করতে শুরু করে। খন্দকার মোস্তাক ও শেখ মনির মুজিব বাহিনী ছাড়াও 9 নম্বর আঞ্চলিক প্রশাসনিক এলাকায় 40 জন জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ঘোষণা করেন। এই গ্রুপের নেতৃত্বে ছিলেন আব্দুর রব শেরনিয়াবাত এবং শেখ আব্দুল আজিজ। 5ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের বারাসাত 9 নম্বর আঞ্চলিক কমিটি অফিসে তারা যে সমস্ত প্রস্তাব গ্রহণ করেন তন্মধ্যে জুলাই মাসে মন্ত্রিসভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত জেনারেল কাউন্সিল অর্ডার এর প্রত্যাহার, কেবলমাত্র আওয়ামী লীগ সদস্যদের সাহায্যে জাতীয় মুক্তি পরিষদ গঠন, প্রত্যেক প্রশাসনিক দফতর পরিচালনার জন্য পরিষদ সদস্যদের সমবায়ে পার্লামেন্টারি কমিটি গঠন এবং অন্তর্বর্তীকালীন শাসনতন্ত্র ঘোষণার দাবি জানানো হয় এবং প্রসঙ্গত উল্লেখ করা হয় এপ্রিলে মন্ত্রিসভা গঠনকালে গুরুতর অনিয়ম করা হয়েছে। জোনাল প্রশাসনিক কাউন্সিল ছিল স্বাধীনতা সরকারের নির্মীয়মান প্রশাসনের অন্যতম মূল কাঠামো। কাজেই একে ভেঙে ফেলার চেষ্টা কেবল অরাজকতা বৃদ্ধিতেই সহায়ক হতো। তেমনি শুধুমাত্র আওয়ামী লীগ সদস্যদের সমবায়ে
জাতীয় মুক্তি পরিষদ গঠনের দাবি ছিল মূলত বহুদলীয় মোর্চা গঠনের উদ্যোগকে বন্ধ করার জন্যই। কিন্তু মুক্তিযুদ্ধের রণনৈতিক প্রয়োজন তথা আন্তর্জাতিক শক্তি সমাবেশের ক্ষেত্রে এই প্রস্তাব ছিল সম্পূর্ণ অর্থহীন। অন্য দাবিগুলি দৃশ্যত গণতান্ত্রিক, কিন্তু বাংলাদেশের যুদ্ধ উপদ্রুত নির্বাসিত অবস্থায় সেগুলি কতখানি উপযোগী ছিল অনুমান করা কষ্টকর নয়। তথাপি এইসব দাবির ভিত্তিতে 11 সেপ্টেম্বরে জাতীয় পরিষদ সদস্য এনায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপরোক্ত গ্রুপের মুলতবি সভায় তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অবিলম্বে পদত্যাগে বাধ্য করার জন্য আওয়ামী লীগ হাইকমান্ডকে আহ্বান করা হয়। অপর এক প্রস্তাব অনুসারে এই গ্রুপ অন্যান্য আঞ্চলিক কমিটিকে এই অনাস্থা প্রস্তাবের পিছনে সংঘবদ্ধ করার জন্য প্রচারণা চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে। অক্টোবরে যখন তাদের সার্কুলার প্রচারিত হয়, তখন মোস্তাক গ্রুপের সাথে তাদের লক্ষ্য ও বক্তব্যের অভিন্নতা স্পষ্টতর হয়। অবশ্য তার পূর্বেই তাদের মেলামেশা ও কার্যক্রম থেকে প্রতীয়মান হয় যে খন্দকার মোস্তাক ও শেখ মুনি উভয়ের স্বার্থই এই গ্রুপে প্রায় সমভাবে বিরাজমান। খন্দকার মোস্তাকের তুলনায় শেখ মুনি রাজনৈতিক পৃষ্ঠপোষক, আকাঙ্ক্ষা ও বক্তব্য বহুলাংশে স্বতন্ত্র হলেও তাজউদ্দিনকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে তাদের উদ্যোগ ও আয়োজন ছিল অভিন্ন। আশ্রয় প্রদানকারী রাষ্ট্রের শক্তিশালী নিরাপত্তা সংস্থার সর্ববিধ পৃষ্ঠপোষকতা ছাড়াও বিপুল সংখ্যক অনুগত সশস্ত্র তরুণের অধিনায়ক হিসেবে শেখ মুনি ছিলেন তুলনামূলকভাবে প্রকৃত ক্ষমতার অধিকারী এবং সেই অর্থে সর্ববৃহৎ উপদলীয় বিপদের উৎস। একই সময়ে উপরোক্ত তিনটি গ্রুপ ছাড়াও কামরুজ্জামানের উদ্যোগে আওয়ামী লীগের ভেতরের ও বাইরের শক্তিকে নিয়ে এমন এক স্বতন্ত্র বিরোধিতা উদ্ভব ঘটতে থাকে যা মুক্তিযুদ্ধের সাফল্যের জন্য ছিল সমভাবেই অবাস্তব ও ক্ষতিকর। সমস্ত অসম্পূর্ণতা সত্ত্বেও আওয়ামী লীগ ছিল স্বাধীনতা সংগ্রামের প্রধান রাজনৈতিক যন্ত্র। কাজেই সে যন্ত্রকে বিভক্ত ও নিষ্ক্রিয় করে রাজনৈতিক সংগ্রামের সমূহ ক্ষতি সাধনের জন্য পাকিস্তানের প্রবল ক্ষমতাসীন পৃষ্ঠপোষকের পক্ষে এক অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা অস্বাভাবিক ছিল না। কিন্তু তখনকার দ্রুত পরিবর্তনশীল ঘটনা ও চরিত্র সমাবেশের মাঝে নানা ধরনের স্বার্থ ও সম্পর্কের ভাঙা গড়ার ফলে এই সমস্ত উপদলীয় ধারার সঠিক শ্রেণীকরণ সর্বদা সম্ভব হতো না। তা সত্ত্বেও এ কথা বুঝে উঠতে কষ্ট হয়নি যে প্রবল ক্ষমতা সম্পন্ন বহিঃশক্তি পাকিস্তানের স্বার্থ বজায় রাখার জন্য সর্ব উপায়ে তৎপর এবং যারা অন্তত একটি উপদলের সহায়তায় আওয়ামী লীগের একাংশকে স্বাধীনতার লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট। সেই শক্তি আওয়ামী লীগকে বিভক্ত ও নিষ্ক্রিয় করার সমূহ উপায় অবলম্বন করতে পারে। আওয়ামী লীগের উপদলীয় সংঘাতের প্রতিক্রিয়া মুক্তিযোদ্ধাদের উপর কি দাঁড়াবে এবং ফলত দেশের অভ্যন্তরে পাকিস্তান বাহিনীর অবস্থানকে দুর্বল করে দ্রুত সামরিক বিজয়ের ক্ষেত্র প্রস্তুত করার লক্ষ্য কতদূর ব্যাহত হবে, এই প্রশ্নই তখন মুখ্য হয়ে ওঠে। ঠিক এই আশঙ্কার পটভূমিতে স্বাধীনতা যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপৎকালীন শক্তি হিসেবে ন্যাপ, সিপিবি, ছাত্র ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা রিক্রুট করার একটি প্রস্তাবকে তাজউদ্দিন দ্রুত সিদ্ধান্তে পরিণত করেন। এইসব সংগঠনের কর্মীদের মুক্তিযুদ্ধে নিয়োগ করার ব্যাপারে তার নীতিগত সম্মতি বরাবরই ছিল, কিন্তু আওয়ামী লীগের অবশিষ্ট নেতৃত্বের সম্মিলিত আপত্তির দরুন জাতীয় উপদেষ্টা কমিটি গঠনের পরেও এই সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হতো কিনা বলা শক্ত। ইতিপূর্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নেপ ও সিপিবির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বিস্তর দেন দরবার করা হয়। এ ব্যাপারে ভারত সরকারের কাছে সিপিআই এর ক্ষমতাশীল লবি, বিশেষ করে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির পর বেশ সক্রিয় হয়ে ওঠে।
ভারতীয় প্রশাসন কেন্দ্রের বাম অন্ততপক্ষে ডিপি ধর, যিনি ভারত সোভিয়েত চুক্তির জন্য সর্বাধিক কৃতিত্বের অধিকারী। ইন্দিরা গান্ধীর আসন্ন মস্কো সফরের আগে ন্যাপ সিপিবির কর্মীদের মুক্তিযোদ্ধা হিসেবে রিক্রুট ও ট্রেনিং দানের জন্য বাংলাদেশ সরকারের সম্মতির অপেক্ষায় ছিলেন। অন্যদিকে আগস্টে মুজিব বাহিনীর ক্রমবর্ধমান দৈরাত্ম্যের প্রতিবিধানের জন্য ভারতীয় প্রশাসনিক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে তাজউদ্দিন যখন ব্যর্থ হয়েছিলেন, তারপর থেকেই মুক্তিযোদ্ধাদের মধ্যে রাজনৈতিক ভারসাম্য সৃষ্টির জন্য বামপন্থী কর্মীদের অন্তর্ভুক্ত করার এক প্রস্তাব তিনি সক্রিয়ভাবে বিবেচনা করেছিলেন। সেপ্টেম্বরে আওয়ামী লীগের উপদলীয় সংঘাতের সঙ্গে মার্কিন ইন্ধন যুক্ত হওয়ায় মুক্তিযুদ্ধ যখন ভেতর থেকে বিপন্ন হয়ে পড়ার উপক্রম হয়, তখন উপরোক্ত প্রস্তাবকে তাজউদ্দিন সিদ্ধান্তে রূপান্তরিত করতে আর বিলম্ব করেননি। দলের সংখ্যাগরিষ্ঠের কাছে অপ্রিয় এই সিদ্ধান্ত গ্রহণ করার গুরুতর পরিণাম কী দাঁড়াতে পারে, তাজউদ্দিন সে সম্পর্কে পূর্ণরূপেই সচেতন ছিলেন। অধ্যায় 13, সেপ্টেম্বর-অক্টোবর। আওয়ামী লীগের ক্রমাবনত উপদলীয় পরিস্থিতির মাঝে শেখ মুনীর প্রভাব ও ক্ষমতার কথা বিবেচনা করে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি থেকে তাকে বিরত করার বিভিন্ন চেষ্টা ব্যর্থ হওয়ার ফলে পুনরায় দিল্লির সংশ্লিষ্ট দফতরের জরুরি দৃষ্টি আকর্ষণের প্রয়োজন দেখা দেয়। এই উদ্দেশ্যে ডিপি ধরের পরামর্শ অনুযায়ী 12 সেপ্টেম্বরে তাজউদ্দিন আমাকে দিল্লি পাঠান। ডিপি ধর পরদিন বিকেল 4টায় নয়াদিল্লির প্রধান সচিবালয় সাউথ ব্লকে রয়ের প্রধান রামনাথ কাওয়ের সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করেন। সাম্প্রতিক কিছু অবাঞ্ছিত ঘটনার আলোকে যথাশীঘ্রই মুজিব বাহিনীকে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে আনার পক্ষে আমার বক্তব্য কাও ভাবলে সেন মৌনতায় শ্রবণ করেন এবং আমার বক্তব্য শেষ হওয়ার পর বিদায় জ্ঞাপনকালে ক্ষণিকের জন্য সেই মৌনতা ছিন্ন করেন। 4 সপ্তাহ আগে কাও তাজউদ্দিনের বক্তব্যের জবাবে যে নীরবতা প্রদর্শন করেন, তদপেক্ষা কোনো উন্নত সৌজন্য আমার প্রাপ্য ছিল না। পরদিন সকালে ডিপি ধরকে আমি জানাই যে পূর্ববর্তী অপরাহ্নের সাক্ষাতের পরেও পরিস্থিতির কোনো উন্নতির সম্ভাবনা যেহেতু দৃষ্টিগোচর নয়, সেহেতু প্রতিশ্রুত সর্বোচ্চ মহলের হস্তক্ষেপে মুক্তিযুদ্ধের এই দ্বৈত কমান্ডের অবসান একান্ত অপরিহার্য। উত্তরে তিনি আমাকে অধ্যাপক PN ধরের সঙ্গে অপরাহ্নে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট পরিস্থিতি অবহিত করার পরামর্শ দেন। যথাসময়ে তা আমি সম্পন্ন করি বটে, কিন্তু ক্রমশ এই ধারণা আমার মনে প্রবল হয়ে উঠতে থাকে, মুজিব বাহিনীর স্বতন্ত্র কমান্ড বজায় রাখার পক্ষে ভারত সরকারের পূর্বেকার সিদ্ধান্ত এমনই জোরালো যে এর পুনর্বিবেচনার ক্ষেত্র প্রস্তুতের কাজে আমি হয়তো ব্যবহৃত হয়ে চলেছি। সন্ধ্যায় ডিপি ধরের সঙ্গে অপেক্ষাকৃত দীর্ঘ বৈঠকে প্রসঙ্গটি পুনরায় উত্থাপিত হয়, কিন্তু কোনো সিদ্ধান্তের আভাস তার বক্তব্যে ছিল না। বরং 2 দিন বাদে কলকাতা যাওয়ার পর নেপ সিপিবি কর্মীদের মুক্তি বাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত দিতে সক্ষম হবেন, এই মর্মে তিনি একটা স্পষ্ট ইঙ্গিত রাখেন। মুজিব বাহিনীর প্রশ্নে ভারসাম্য বিধানের জন্য বামপন্থীদের মুক্তি বাহিনীতে নেয়ার পক্ষে আমার অনুক্ত যুক্তি যেমন তার দৃষ্টি এড়ায়নি, তেমনি ভারতীয় প্রশাসনের অভ্যন্তরে প্রতিকূল বিভিন্ন ধারা সত্ত্বেও এই বিষয়ে তার সহযোগিতার প্রয়াস আমাদের অগোচরে থাকেনি। আমি দিল্লি থেকে ফিরে আসার একদিন পর অর্থাৎ 16 সেপ্টেম্বরে ডিপি ধর 3 দিনের জন্য কলকাতা আসেন। তার প্রধান আলোচনাই ছিল তাজউদ্দিনের সঙ্গে। বাংলাদেশের সর্বাত্মক মুক্তির লক্ষ্যে বাংলাদেশ ও ভারত অদূর ভবিষ্যতে কোনো সহযোগিতা চুক্তিতে পৌঁছাতে পারে কিনা সেই সম্ভাবনার অন্বেষণ ছিল এই আলোচনার মূল বিষয়।
ভারতের অনুসৃত নীতি তখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সম্প্রসারিত ভিত্তিতে সাহায্য করার অতিরিক্ত কিছু নয়। সামরিক পর্যায়ে অবস্থান অঞ্চল গঠনের জন্য লেফটেন্যান্ট জেনারেল কে সিং এর পূর্ববর্তী পরিকল্পনা যদিও ম্লান ও পর্যালোচনার অধীন, তবু সরকারিভাবে তখনও তা পরিত্যক্ত নয়। সর্বোপরি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য তখনও ভারতের সামরিক ব্যবস্থা গ্রহণের অনুপযোগী। ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি ভারতকে পাক চীন যুগ্ম আক্রমণের আশঙ্কা থেকে মুক্ত করলেও এবং তার ফলে ভারতের পক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা বাড়ানো সম্ভব হলেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ুক তা সম্ভবত সোভিয়েত ইউনিয়নের কাম্য ছিল না। ভারত যে পাকিস্তানের বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে চূড়ান্ত সামরিক বিজয় লাভে সক্ষম তাও ছিল প্রমাণ সাপেক্ষ। ফলে একদিকে আমেরিকা বা জাতিসংঘের হস্তক্ষেপে উপমহাদেশে যুদ্ধবিরতি ও স্থিতাবস্থা ঘোষণা এবং অপরদিকে এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিবার্য কূটনৈতিক সংঘাতের মাধ্যমে দাতাত প্রক্রিয়া ও নিরস্ত্রীকরণ আলোচনার ক্ষতি সাধন। এই দুই আশঙ্কা বোধ থেকে সোভিয়েত ইউনিয়ন যদি পাক ভারত যুদ্ধ এড়ানোর জন্য তখনও সচেষ্ট থেকে থাকে তবে বিস্ময়ের কিছু ছিল না। তাছাড়া আমেরিকার মাধ্যমে পাকিস্তানি জান্তাকে শেখ মুজিবের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ সৃষ্টির সুযোগ যে সম্পূর্ণ নিঃশেষিত, সম্ভবত সেই উপলব্ধিতে পৌঁছতে সোভিয়েত ইউনিয়নের তখনও বাকি। সোভিয়েত ইউনিয়নের এই মধ্যপন্থী ভূমিকার তুলনায় ভারতের প্রত্যাশা ছিল বেশি। সোভিয়েত নীতি নির্ধারকদের রাজনৈতিক যুক্তিবিন্যাস সম্পর্কে ঘনিষ্ঠ অভিজ্ঞতা থাকার ফলে ডিপি ধরের পক্ষে সোভিয়েত অবস্থান আরও কিছু নিকটতর সম্ভাবনা আজ করা হয়তো সম্ভব ছিল। পাকিস্তানি হামলায় মাত্র 5 মাসে শরণার্থীর সংখ্যা 80 লক্ষ অতিক্রম করার পর এবং বিশেষত পাক বাহিনীর কাফের নিধন কর্মসূচির বিশেষ লক্ষ্যে পরিণত হওয়ায় পাকিস্তানি সৈন্যের পূর্ণ অপসারণ ব্যতীত অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত শরণার্থীর স্বদেশ প্রত্যাবর্তনে অক্ষমতা পরিদৃষ্ট হওয়ার পর বাংলাদেশকে মুক্ত করার জন্য সামরিক ব্যবস্থা গ্রহণ করা ছাড়া ভারতের কোনো সত্যিকার বিকল্প ছিল না। কাজেই সোভিয়েত মনোভাবকে এই প্রশ্নে অনুকূল করার জন্য সর্ব উপায়ে সচেষ্ট হওয়া তাদের জন্য অত্যন্ত সঙ্গত ছিল। আওয়ামী লীগের আভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে এই নতুন রিক্রুটমেন্ট যথাসম্ভব গোপনে চালিয়ে যাওয়া স্থির হয়। এই সিদ্ধান্তের আরও একটি দিক সবিশেষ লক্ষণীয়। মাত্র 17 দিন আগে যে গুরুত্বপূর্ণ বিষয়ে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ও প্রধানমন্ত্রী তাজউদ্দিনের যুগ্ম সিদ্ধান্তের পদ্ধতি ডিপি ধর নিজেই যেখানে প্রবর্তন করেছিলেন, সেখানে বামপন্থীদের মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত করার মতো অত্যন্ত বিতর্কমূলক প্রশ্নে কেবল তাজউদ্দিনের একক সিদ্ধান্তকেই তিনি যথেষ্ট মনে করেন। এই ঘটনা থেকে তাজউদ্দিনের উপর তাদের ক্রমবর্ধমান আস্থা সঞ্চার ছাড়াও আওয়ামী লীগের আভ্যন্তরীণ জটিলতা সম্পর্কে তাদের সচেতনতার প্রমাণ পাওয়া যায়। যদিও ডিপি ধর পরবর্তীকালে এই সিদ্ধান্তকে মুজিব বাহিনীর প্রভাব খর্ব করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন, তবুও তাদের আসন্ন মস্কো সফরের আগে মুক্তিযুদ্ধে বামপন্থীদের অন্তর্ভুক্ত করার কোনো সুবিবেচনার প্রয়োজন থেকেই তাজউদ্দিনের একক সিদ্ধান্তকে তারা হয়তো নিরাপদ মনে করে থাকতে পারেন।